আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনীতির মাঠ এখন এতটাই সরগম যে নিঃশ্বাস ফেলার সময়টুকুও যেন কোনোভাবে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ২০২৫ সালের ২৫শে ডিসেম্বর তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার এই ফিরে আসাটা কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং এর সাথে জড়িয়ে আছে হাজারো রাজনৈতিক সমীকরণ, কূটনৈতিক জল্পনা-কল্পনা এবং সাধারণ মানুষের বাঁধভাঙা আবেগ। আজ আমি এই বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখব এই যে উৎসবের আমেজ, এর পেছনের বাস্তবতা আসলে কতটা কঠিন, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের হঠাৎ এই দুতিয়ালি আসলে কোন ইঙ্গিত বহন করছে। শুরুতেই দৃশ্যপটটার দিকে একটু তাকানো যাক। তারেক রহমান দেশে পা রাখার পর থেকেই তার অফিসের সামনে বা তিনি যেখানে অবস্থান করছেন সেখানে যে জনস্রোত দেখা যাচ্ছে তা এক কথায় অবিশ্বাস্য। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন মানুষ অনেকটা মেলার মতো করে, উৎসবের মতো করে সেখানে ভিড় করছে। এর মধ্যে সবাই যে তার একনিষ্ঠ কর্মী বা সমর্থক ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে আমলা আছেন, ব্যবসায়ী আছেন, দালাল ফুরিয়া থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ অবশ্যই আছেন। এমনকি যারা এতদিন ভিন্ন রাজনীতি করতেন তারাও এখন ভুল পাল্টে লাইন ধরেছেন। আমাদের দেশের মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো তারা ক্ষমতার গন্ধ খুব দ্রুতই কিন্তু টের পেয়ে যায়। যখনই তারা বুঝে যে বাতাস কোন দিকে বইছে তারা পঙ্গপালের মতো সেদিকেই ছুটতে থাকে। এখন প্রশ্ন হলো এই যে হাজার হাজার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকছে কেবল এক নজর নেতাকে দেখার জন্য বা তার গাড়ির ধুলো গায়ে মাখার জন্য, এটা কি শুধুমাত্র ভালোবাসা, নাকি এর মধ্যে একটা বড় অংশ আছে তামাশা দেখার মানসিকতা? এই আবেগ বা হুজুগ কি চিরস্থায়ী নাকি নয়? মনে করে দেখুন বেগম খালেদা জিয়া যখন ফিরোজায় ছিলেন বা রাজনৈতিক কার্যালয়ে বসতেন তখনও প্রথম দিকে এমন ভিড় হতো, কিন্তু কিছুদিন পর সেই উত্তেজনা থিতিয়ে এসে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যেত। তারেক রহমানের ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যেই এই মেকি উৎসবের আমেজ কেটে যাবে এবং তখন সামনে আসবে রূঢ় বাস্তবতা। এই বাস্তবতার প্রথম ধাক্কাটা হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার অঙ্ক। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বুদ্ধা সবাই মোটামুটি ধরেই নিয়েছেন যে তারেক রহমানই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। এটা যেন এক অঘোষিত সত্য হয়ে দাঁড়িয়েছে। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই শুরু হয়ে গেছে পদ পদবীর ভাগাভাগির আগাম লড়াই। এখনই লবিং শুরু হয়ে গেছে। কে হবে তার প্রিন্সিপাল সেক্রেটারি, কে হবে মন্ত্রী, আর কে পাবে কোন দপ্তরের দায়িত্ব। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে নির্বাচন হয়ে গেছে এবং ফলাফলও ঘোষণা হয়ে গেছে। বিএনপির অনেক নেতা তো প্রকাশ্যে বলেই দিচ্ছেন যে তারা ২৬০ থেকে ২৮০টি আসন পাবেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাঠে নেই। তাই এই আত্মবিশ্বাস হয়তো অমূলক নয়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর সময় যেমন সবাই তার সাক্ষাৎ পাওয়ার জন্য মরিয়া ছিল, আজ ২০২৬ সালে এসে আমরা দেখছি ডাকসু, রাকসু বা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ঠিক একইভাবে তারেক রহমানের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা কখনো ভেবে দেখেছি? যখন একটি দল বা একজন নেতা নিশ্চিত হয়ে যান যে ক্ষমতায় তারাই আসছেন এবং মাঠে কোনো প্রতিপক্ষ নেই, তখন সেই চালকের আসনে বসাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। ধরুন আপনি একটি গাড়ির ড্রাইভিং সিটে বসেছেন, কিন্তু আপনি আদৌ জানেন না গাড়িতে কতটুকু তেল আছে, ইঞ্জিনের কন্ডিশন কি,
কিংবা গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা কতটা ভাঙাচোরা। তারেক রহমানের অবস্থাটা অনেকটা সেরকমই হতে যাচ্ছে। তিনি এমন এক সময় হাল ধরেছেন যখন দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়, রিজার্ভের অবস্থা নাজুক এবং প্রশাসনিক কাঠামো অনেকটা নড়বড়ে। প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে যে সমস্যাগুলো মোকাবেলা করতে হবে, তার জন্য যে মানসিক প্রস্তুতি বা গ্রাউন্ড ওয়ার্ক দরকার, সেটা করার মতো পর্যাপ্ত সময় কি তিনি কোনোভাবে পাচ্ছেন? নির্বাচন খুব দ্রুত ঘনিয়ে আসছে। তাকে হয়তো জনসভা করতে হবে, ইশতেহার দিতে হবে। সব মিলিয়ে এক হুলস্থুল পরিস্থিতি। এই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি বড় কোনো ভুল হয়ে যায়, তার খেসারত কিন্তু পুরো জাতিকে দিতে হবে। এবার আসি আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অংশে, ভারতের ভূমিকা। আপনারা দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির অনেক পুরনো সমীকরণকে এক নিমিষে বদলে দিয়েছে। আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি, তাদের জন্য এটা ছিল এক ধরনের বড় চমক। বিএনপি দীর্ঘকাল ধরে যে রাজনৈতিক আদর্শ লালন করেছে, সেখানে ভারত বিরোধিতা বা ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই ছিল তাদের অন্যতম প্রধান কার্ড। কিন্তু জয়শঙ্করের সাথে তারেক রহমানের সাক্ষাতের সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মনে হচ্ছিল জয়শঙ্কর কোনো বিরোধী দলীয় নেতার সাথে নয়, বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। এই যে সম্মান, এই যে গুরুত্ব, এটা কি এমনি এমনি? স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তারেক রহমানের এই ফিরে আসা এবং ভারতের এই হঠাৎ আগ্রহ, এর পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে? আমেরিকা, যুক্তরাজ্য, নাকি সরাসরি ভারত? তারেক রহমান কিছুদিন আগেই ফেসবুকে বলেছিলেন যে তার দেশে ফেরাটা অনেকগুলো পক্ষের উপর নির্ভর করছে। এখন বোঝা যাচ্ছে সেই পক্ষগুলোর মধ্যে ভারত একটি বড় ফ্যাক্টর। এই দৃশ্যপট দেখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা গত ১৫-১৬ মাস ধরে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখছিলেন, বিশেষ করে জামায়াত বা এনসিপির মতো দলগুলো, তাদের মনের অবস্থা সহজেই কিন্তু অনুমান করা যায়। তারা নিশ্চয়ই নিজেদের প্রতারিত মনে করছেন। তাদের মনে সন্দেহ দানা বাঁধছে যে তবে কি দিল্লি তাদের পাশ কাটিয়ে বিএনপির সাথেই নতুন কোনো সমঝোতায় এসেছে কিনা। আর এখানে কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের সবচেয়ে বড় ট্র্যাপ বা ফাঁদ। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক কাপ চাও কিন্তু খাওয়ায় না, এটাই বাস্তবতা। ভারত যদি তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, তবে তার বিনিময়ে তারা নিশ্চয়ই কিছু চাইবে। সেই চাওয়াটা কি হতে পারে? এখানেই চলে আসে শেখ হাসিনার প্রসঙ্গ। আর চারদিকে যে আলোচনাটা খুব জোরালোভাবে হচ্ছে, শেখ হাসিনা কি ফিরবেন? ভারতের সাথে বিএনপির এই নতুন বন্ধুত্বের শর্ত হিসাবে কি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার কোনো গোপন চুক্তি হয়েছে? যদি ভারতকে খুশি করার জন্য বিএনপিকে এমন কোনো পদক্ষেপ নিতে হয় যা তাদের দীর্ঘদিনের ভারত বিরোধী অবস্থানের সাথে সাংঘর্ষিক, তবে সেটা কি তাদের নিজস্ব ভোট ব্যাংকে আঘাত করবে না? মাঠ পর্যায়ের কর্মীরা যারা এতদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তারা কি এই ইউটার্ন সহজে মেনে নেবে? আবার অন্যদিকে যদি তারেক রহমান ক্ষমতায় গিয়ে ভারতের স্বার্থ রক্ষা না করেন, তবে এই বন্ধুত্বের স্থায়িত্ব কতদিন হবে? এই যে দুইমুখী সংকট, এটাকে বলা যায় শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। একদিকে ক্ষমতায় যাওয়ার হাতছানি, অন্যদিকে আদর্শিক অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। বিএনপি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে ভাসছে ঠিকই,
কিন্তু এই জনপ্রিয়তা ধরে রাখাটাই হবে আসল পরীক্ষা। সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় বিএনপি বিরোধীরা এখনই বলতে শুরু করেছেন যে বিএনপি আসলে ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করতে যাচ্ছে। এই নেরেটিভ বা বয়ান যদি সাধারণ মানুষের মনে গেঁথে যায়, তবে তা বিএনপির জন্য বুমেরাং হতে পারে। দেখুন, যারা ড্রাইভিং সিটে থাকেন তাদের যদি গন্তব্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। তারেক রহমানের সামনে বর্তমান সময়ে পাহাড় সমান চ্যালেঞ্জ। তাকে একদিকে সামলাতে হবে দেশের ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে সামলাতে হবে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর চাপ, বিশেষ করে ভারতের যে সকল প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাগুলো। এর মধ্যে আবার দলের ভেতরের অতি উৎসাহী নেতাকর্মীদের সামলানোও কম কষ্টের কাজ নয়। এই যে হাজার হাজার মানুষ তার অফিসের সামনে ভিড় করছে, এরা সবাই কিন্তু কিছু না কিছু পাওয়ার আশায় প্রতিদিন ভিড় করছে। যখন এদের সবার আবদার মেটানো সম্ভব হবে না, তখন এই তোষামোদকারীরাই কিন্তু সবার আগে অনেক বড় বড় সমালোচক হয়ে উঠবে। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব রাজনীতির এক নতুন খেলা। শেখ হাসিনার ফেরা বা না ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারতের সাথে বিএনপির সম্পর্কের রসায়ন, এসব কিছুই নির্ভর করছে তারেক রহমান কতটা বিচক্ষণতার সাথে এই সময়টাকে হ্যান্ডেল করতে পারেন তার উপর। তিনি যদি আবেগের বশবর্তী হয়ে বা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভুল কোনো চুক্তিতে আবদ্ধ হন, তবে তার খেসারত দিতে হবে অনেক বেশি চড়া দামে। আমরা সাধারণ জনগণ হিসাবে কেবল তাকিয়ে দেখা ছাড়া আর কি বা করতে পারি? তবে আমাদের চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। উৎসবের এই ডামাডোলে যেন আসল সত্যটা হারিয়ে না যায়। মনে রাখবেন, রাজনীতিতে দৃশ্যমান ঘটনার চেয়ে পর্দার আড়ালের ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের জন্য সুফল বয়ে আনবে নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে, সেটা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকু বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন এক অত্যন্ত জটিল এবং কৌতূহল উদ্দীপক মোড়ে দাঁড়িয়ে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা কি মনে করেন, তারেক রহমান কি পারবেন এই কূটনৈতিক এবং অভ্যন্তরীণ চাপ সামলে দেশকে সঠিক পথে নিয়ে যেতে, নাকি ভারতের সাথে এই নতুন সমীকরণ তার জন্য কাল হয়ে দাঁড়াবে? আপনাদের সুচিন্তিত মতামত নিজের মনেই বিশ্লেষণ করে দেখবেন এবং জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।